রাজনৈতিক দলই এসআইআর কর্মশালা, তাদের বিএলএ-2দের সঙ্গে বসা আলোচনা করা, এটা হচ্ছে। তা ভবানীপুরের বিএলএ-2 যারা বিজেপির আছে, আপনাদের তো কেউ বা কারা লিখেছেন যে এসআইআর নাকি বিএলএ-2 বিজেপির এখানে নেই। ঠিক আছে, আপনারা যা লিখছেন লিখুন। ভবানীপুরটা বিজেপির জায়গা। 2014 সালে যখন বিজেপি রাজ্যে মাত্র 19% লিড নিচ্ছে, 19% ভোট পাচ্ছে, তখনও এই সিটে লিড ছিল। গত লোকসভা তো 8টার মধ্যে 5টা ওয়ার্ডে লিড হয়েছে। এটা সব বিধানসভায় হচ্ছে, ভবানীপুরে বলে আলাদা কথা না। তো ভবানীপুরে আমাকে একটু স্পেশাল নজর রাখতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস এখন লিখছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া লিখছে না। সম্প্রতি একটা মিটিং, কারণ আপনারা জানেন গোয়া, নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের যে ন্যাশনাল তকমাটা ছিল, সেই তকমা তারা হারিয়েছে। যে রিকুইজিট নাম্বার অফ ভোটস শেয়ার দরকার ন্যাশনাল লেভেলে ন্যাশনাল পার্টি হতে, তারা হারিয়েছে। দুটো পার্টি ন্যাশনাল তকমা হারায় সেই সময়, একটা তৃণমূল আর একটা সিপিআই। এখন এই দুটো পার্টি স্টেট, পরবর্তীকালে আপও ন্যাশনাল পার্টি এখন আর নেই। এটা হচ্ছে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে তাতে পড়ে না। এটা আঞ্চলিক পার্টি, কুয়ার ব্যাং, এঁদো পুকুর, গরুর গাড়ির হেডলাইট, তিনি ভারত হিলাবেন, নিজেই হিলছেন। লোকায়ুক্তে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, নবান্নে বৈঠকের চিঠি দেওয়া হয়েছে, আপনি কি যাবেন? যাব না। প্রথম কথা হচ্ছে, এই মুখ্যমন্ত্রী লোকায়ুক্তের রিপোর্ট বিধানসভায় পেশ করেন না। এই মুখ্যমন্ত্রী তার দুর্নীতিগ্রস্ত, লোকায়ুক্তটা কাদের জন্য? লোকায়ুক্তা হচ্ছে নির্বাচিত প্রতিনিধি, যাদের বিরুদ্ধে এফআইআর হলেই অভিযুক্ত হয় না, চার্জশিটেড। মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, একাধিক নির্বাচিত বিধায়ক, তারা চার্জশিটেড বিভিন্ন মামলাতে। চার্জশিটেড লোকেদের বিরুদ্ধে লোকায়ুক্তে বিধানসভায় রিপোর্টিং করতে হয়। সেই রিপোর্টিং উনি কোনোদিনই করেন না। শুধু নিয়োগের সময় এইভাবে একটা চিঠি পাঠান তার স্বরাষ্ট্র সচিবকে দিয়ে, এবং তার সঙ্গে কারা কারা অ্যাপ্লিকেন্ট নথি পাঠান না। কারো একটা বউকে বা কারো একটা রিটার্ন লোককে ঠিক করে রেখেছে। মনোজ পন্থ যদি এক্সটেনশন না পায়, তাকেই হয়তো দেখা যাবে হিউম্যান রাইটসের মেম্বার করে দিয়েছে। এর আগে ইনফরমেশন কমিশনারে কাকে কাকে পাঠিয়েছে আপনারা জানেন, হিউম্যান রাইটসে কাকে কাকে পাঠিয়েছে জানেন। অতএব এই সংবিধানকে যিনি মানেন না, তার মিটিংয়ে বিরোধী দলনেতা যাওয়ার প্রশ্নই ওঠে না। তারপরে সম্প্রতি খগেন মুর্মুর রক্ত দেখার পরে কোনো সুস্থ চেতনা সম্পন্ন মানুষ এই অত্যাচারী মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা যায় না। অতএব নবান্নতে তিনি ডেকেছেন বিরোধী দলনেতাকে 1 তারিখ 4টের সময় আর 4:15 সময়। আমি যাব না। স্বরাষ্ট্র সচিবের চিঠি না যাওয়ার কারণ প্রাথমিকভাবে আপনাদের বললাম, লিখে কালকে স্বরাষ্ট্র সচিবকে জানিয়ে দেব। আর 3-4 মাস পরে উনি থাকবেন না, তখন বিজেপি আসবে। লোকায়ুক্তের রিপোর্ট, গ্যাগ রিপোর্ট প্রত্যেক বছর অ্যাসেম্বলিতে টেবিল হবে, ডিসকাশন হবে। অভিযুক্তদের বিরুদ্ধে লোকায়ুক্তকে মামলা করার জন্য সরকার, বিধানসভা সম্মতি জানাবে। শুভেন্দুদা, খড়গপুর গ্রামীণ এলাকায় কি করছো এটা? তৃণমূল কর্মী, তিনি বলা হচ্ছে এসআইয়ের আমলে নাকি তার মৃত্যু হয়েছে। দেখুন, এই মিথ্যাটা বেশ কয়েকদিন ধরে চালিয়ে যাচ্ছেন। এই মিথ্যা ওরা চালিয়ে যাবে। একদিকে এসআইআর বিরোধ করছেন, অন্যদিকে এসআইআরের জন্য জেলায় জেলায় মন্ত্রী সাংসদদের পাঠাচ্ছেন, অন্যদিকে ইলেকশন কমিশনকে একদিকে মাইকে ধমকাচ্ছেন, আবার অন্যদিকে 10 জন এমপিকে পাঠাচ্ছেন ইলেকশন কমিশনারের পা ধরার জন্য। অতএব এদের একই অঙ্গে বহুরূপ। এই যাত্রা পার্টি ছাড়া সম্ভব। পেন্ট টেন্ট মেখে যেমন যাত্রা করে, তাই
SIR होने नहीं दूंगा, পুরা লড়াই হোগা। আপনাদের মনে নেই? তারপর ওনার ছোটটা বলেছিলেন না যে পশ্চিমবঙ্গে SIR হবে না, তা 52,000 BLA2 দিয়েছেন কেন? একদিকে SIR এর বিরোধ করছেন, অন্যদিকে 10 জন এমপিকে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারজির কাছে পা ধরার জন্য, অন্যদিকে মনোজ পন্থকে লাগিয়েছেন ফোন করে করে ERO AERO DEOদেরকে বলছেন সব নাম তুলে দিন, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই। মনোজ পন্থ ডাইরেক্ট ফোন করে বলছেন ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন। ইলেকশন কমিশন ডাইরেক্টলি DO ERO AEROদেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবে হোক নির্দেশনামা নামান। সোফার মাই নলেজ 1,20,00,000 ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি, আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে 27-28 লক্ষ নাম বাদ গেছে। কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প, অত্যন্ত অল্প। বহু মৃত, বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি করাপ্টেড মনোজ পন্থ। আমাদের কাছে এভিডেন্স আছে, আমরাও পুরো নজর রেখেছি। প্রক্রিয়াটা আরও 2 মাস চলবে, আপনারা করতে থাকুন, আমরা কাটিয়ে ছাড়ব। আমাদের হাতেও 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ফর্ম আছে, আমরা প্রয়োগ করব। বিজেপিও খুব খারাপ একটা লড়াই, হয়তো আপনাদের চশমাতে আমরা নেই, তো আমরা আছি, মাঠে আছি। ডায়মন্ড হারবারে এসপি কে পূর্ব মেদিনীপুরে বদলি করা হলো, ইঙ্গিতপূর্ব কিছু? 40 জন এসপি কেই বদল করা হচ্ছে, 40 জন আধিকারিককে বদলি করা হয়েছে। এসপি কে বলছি পুলিশ না না, আমি কালকে যে অর্ডারটা তো কেউ কেউ পাঠিয়েছিল, আমি তো ওগুলো অত ইন্টারেস্টেড নই, কারণ পুলিশ নির্ভর রাজনীতি তো করি না। অতএব মুখ্যমন্ত্রী ওখানে অমরনাথকে পাঠিয়েছিলেন, এই সৌম্যদীপ ছোড়াটাকে বাঁকুড়া পাঠিয়ে নিয়ে গেছে, এদেরকে দিয়ে তো অনেক কাণ্ড করছেন, কিন্তু তাতেও 46% ভোট বিজেপি পেয়েছে, 16টার মধ্যে 15টা বিধানসভা লিড নিয়েছে। ওটা স্বাধীনতা সংগ্রামীদের জায়গা, তাম্রলিপ্ত সরকার হয়েছিল। বুদ্ধবাবু গোটা রাজ্য থেকে পুলিশ পাঠিয়েছিলেন, চটি পরা পুলিশ এবং আপনার লেস লাগানো জুতো পরা পুলিশ, সবাই একসঙ্গে গেছিল। নেতৃত্ব দিয়েছিলেন অরুণ গুপ্তা, রমেশবাবু। ইতিহাস জানেন না, সিপিএমের কথায় শ্যামল চক্রবর্তীরা বেঁচেছিলেন লক্ষণ শেঠকে খুশি করতে। 5 জন আইসি পাঠানো হয়েছিল, অশোক মিশ্রকে, অরিজিৎ বাবুকে, এরকম বাছাই করা। তাদের বেছে দিয়েছিলেন হুগলি এবং অবিভক্ত বর্ধমানের নেতারা, অমলবাবুরা, বিনয় কোঙাররা, তারা বেছে দিয়েছিলেন, নিরুপম সেনরা। সেই ওসিরা গিয়ে ওখানে কিছু করতে পারেনি। আপনারা ইতিহাস জানেন না, 1.5 বছরে 7টা এসপি দিয়েছিলেন বুদ্ধবাবু, মানে সিপিএমের চাপে। বুদ্ধবাবু লোক ভালো ছিলেন, সিপিএম আলিমুদ্দিনের চাপে ওনাকে দিতে হয়েছিল। কে জি অনিল শ্রীনিবাস, SS পান্ডা, অশোক দত্ত, অশোক বিশ্বাস, বাস্তব বৌদ্ধ, জয়রাম রমেশ, এইরকম 7 জনকে দিয়েছিলেন 15 মাসে। তারপরেও অতীত করে দিয়েছি। 2019 আমি বিজেপিতে জয়েন করিনি, বিজেপি ওই জেলায় পেয়েছিল 37%। আমি জয়েন করার পরে 21-এর ভোটে তৃণমূল পেল 43%, বিজেপি পেল 44%, 7টা MLA জিতল। 24-এর নির্বাচনে বিজেপি পেল 46%, 2টো MP জিতল। অভিজিৎ বাবু 80,000-এর কাছাকাছি, সৌমেন্দু 50,000-এর কাছাকাছি। 16টা বিধানসভার মধ্যে 15টাতে লিড। লিখে রাখুন আমার নাম করে, 16টাই পদ্মফুল পাবে। 51% ভোট আমার টার্গেট। 37টা 44 করেছি মাত্র 2 বছরে।
44টাকে 46 করেছি মাত্র 3 বছরে, আর 2 বছরে মানে 24-এর পরে 51% ভোট দিয়ে বিজেপির 16টা সিট জিতাবো। আর পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের পার্সেন্টেজ 46% ভোট নিয়ে বিজেপি সরকার করবে। বলছি এই ওয়েলফেয়ার অতএব বিপিন অধিকারীর বাড়ির ছেলেকে, 8 বছরের ব্রিটিশের জেলে থাকা লোকের বাড়ির ছেলেকে পুলিশ দেখিয়ে খালা মমতা কিছু করতে পারবে না। শুভেন্দুদা, ওয়াকফ সম্পত্তি সারা রাজ্য জুড়ে অস্ত্রের দাবাদাবি। ওয়াকফ শুভেন্দুদা, সম্পত্তির খতিয়ান শেষে নবান্নর তরফে বলা হলো যে মানে রাজ্য মেনে নিল এটা। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর স্টেটমেন্ট শুনতে চাই, তোয়া সিদ্দিকের স্টেটমেন্ট শুনতে চাই। যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টর, আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন। আজকে আমি প্রশ্ন করতে চাই, মোথাবাড়িতে 68টা হিন্দু দোকান ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে ভাঙা এবং পোড়ানো হয়েছিল, তাদের কাছে ক্ষমা চাইবেন তো মমতা ব্যানার্জি? হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে, মমতা ব্যানার্জি উস্কে ছিল, সেই জন্য তার ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন, ফিরিয়ে দিতে পারবেন? শামশেরগঞ্জ ধুলিয়ানের হিন্দুরা দেশি নৌকো করে স্বাধীন ভারতবর্ষে প্রথম লোক হিন্দু পলায়ন দেখেছিল, বৈষ্ণবনগরের স্কুলে গিয়ে উঠেছিল। এত খেসারত দিতে হলো কেন? আর আপনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, তার আইন মেনে নিয়েছেন, মানতে তো বাধ্য। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান শেষ কথা বলে, তাই লেখা আছে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, নট ফর দ্য মমতা, বাই দ্য মমতা, অফ দ্য মমতা। এটা নেই, সংবিধান শেষ কথা বলে। যেদিন দুটো পার্লামেন্ট পাস করে দিয়েছে, রাষ্ট্রপতি অ্যাসাইন করে দিয়েছে, ভারত সরকার রুল জারি করে দিয়েছে মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, সেদিনই আইন কার্যকর হয়ে গেছে। অতএব এই যে জলটা ঘোলা করে খায় না, এই অবস্থা হয়েছে এই তোলামূল সরকারের। আমি শুধু মুসলিমদের বলবো যে আপনারা যারা মিছিল মিটিং করলেন এইখানে রামলীলা ময়দানে, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিল প্রথমে জেলায় জেলায় ঘিরব, 2000 করে লোক বসাবো 50টা জায়গায়, আর কলকাতাকে নাকি তিনি 15 মিনিটে হিলিয়ে দেবেন, স্তব্ধ করে দেবেন। ওই একই আর কি, এখন মমতা ব্যানার্জি হিলিয়ে দিবে বলছে, তিনি স্তব্ধ করে দেবেন, একই আর কি, ওই সমার্থক শব্দ, সিনোনিমাস। তা বলেছিলেন এখন একটু লেকচার দিন, আমরা চাই, শুনতে চাই। আর যে হিন্দুদের ক্ষতি করেছেন এই আন্দোলনের মধ্য দিয়ে, তাদের ক্ষতিপূরণ দিন, গলায় গামছা দিয়ে ক্ষমা চান। মমতা ব্যানার্জি 3 আর 4 মালদা মুর্শিদাবাদে 4 তারিখে ক্ষমা চেয়ে আসুন, গিয়ে ক্ষমা চেয়ে আসুন। আর মুসলমানরা যদি সত্যিকারে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল গ্রহণ না করে থাকেন, তাহলে মমতা ব্যানার্জিকে বয়কট করে দেখান যে আপনারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধী। আর যদি মমতা ব্যানার্জির এই চালু করা মেনে নেন, তাহলে বুঝতে হবে যে আপনাদের আন্দোলন ছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে নয়, সাধারণ গরিব নিরীহ হিন্দুদের বিরুদ্ধে। সারা রাজ্যে অস্ত্রের দাবাদাবি কেন এতটা? আর না, কেউ ধরবে? আমাকে ব্যারাক সামনে ইলেকশন আসছে, অনেকে অনেক কথা বলবে, বিয়ের নাম নিয়ে অনেক কথা চলছে, আপনারা শুনে রাখুন। আমরা পশ্চিমবঙ্গ পুলিশ 2 মাসের মাইনে পাই, সেন্ট্রাল হারে দিয়ে। আমারও দাবি আছে, আপনারও দাবি আছে, প্রত্যেকেরও দাবি আছে, কিন্তু পাশাপাশি তোমরা নেবে এফিডেভিট দিয়ে বলো আজ সুপ্রিম কোর্টে যে আমরা ওই দাবিগুলো মেনে নেবো। মাইনে পেলো, তাদের কিছু অংশ কি একটা জায়গায় বসে আন্দোলন করছে, আসল সত্য তথ্য বলছে না,
রাজ্য সরকার কি দিচ্ছে, আমরা কি পাচ্ছি। সেই অভিভাবিকা আন্ডারে ছাতার তলায় আমরা আছি। দিন এসছে, আগামী দিন আসছে, আমাদের ঋণ শোধ করার দিন। সকলে একসাথে হন, এক ছাতার তলায় থাকুন। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবিকা, আগামী ভারতের কান্ডারি, সেই দপ্তরে কোনো অসুবিধা থাকবে বলে আমি মনে করি না। সুতরাং আগামী দিনে তার আশীর্বাদে সমস্ত কিছু পূর্ণ হবে এবং আগামী দিন তিনি আমাদের আশীর্বাদ করছেন তার ঋণ পূরণ করার দিন। সুতরাং আপনারা তৈরি হন। আমরা দীঘায় এসেছি। জয় জগন্নাথ এবং জয় বাংলা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা বুকে হাত দিয়ে বলুন, ভারতবর্ষে অনেক ধর্মের নামে উনি নারী, উনি পারেন, বিরাট একটা আর আমরা পারি। তোমার ইচ্ছা, তার ভাবনা, বৃহত্তর পরিবারকে লড়াইয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমরা আগামী দিনে যিনি আমাদেরকে প্রতিনিয়ত দেখেন তাকে দেখতে পারি। সেই ভাবনা আজকের এই সম্মেলন থেকে আমরা নিয়ে যাব। 2025 সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে এক শ্রেণীর রাজনীতিবিদ, এক শ্রেণীর সংবাদপত্র, এক শ্রেণীর কুচক্রী যারা আমাদের রাজ্যের ভালো চায় না, তারা পুলিশকে যেন প্রতিপন্ন করার চেষ্টা করে, তারা আপনাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে যে পুলিশের কাজটা ভালো নয়, পুলিশের কাজ যে না, পুলিশকে যে মানুষ এত শ্রদ্ধা, যে সমস্ত কুচক্রী সংবাদ ধরনের প্রচার করে তারা দুর্বল করার চেষ্টা করে। কেন আমরা দীঘাতে দ্বিতীয় রাজ্য সম্মেলনের জায়গা হিসাবে বেছে নিলাম? আপনারা যে আমরা কিছুদিনের মধ্যে প্রচুর মত পায়। আমরা ব্যবস্থা নিচ্ছি। ওয়েলফেয়ার কমিটির লোকগুলো বাদে ওয়েলফেয়ার কমিটি রাজনীতি করছে, টিএমসির হয়ে কাজ করছে, সরকারের হয়ে কাজ করছে। এই ভবনের স্টেট ওয়েলফেয়ার কমিটির অফিসে তালা দেবেন নেই। দীঘাতে কার বাড়ির উপর দিয়ে কাঁথি দিয়েছে, জবাবটা উত্তরটা দিয়ে গেলাম। আচ্ছা, বাড়িতে এলেন না? লড়াই কিন্তু শুরু হলো। এই লড়াই চলবে 26 মে পর্যন্ত। সেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী, এই মালটার নাম হচ্ছে বিজিতেশ্বর রাও। সেদিন আমাদের লড়াই কিন্তু এই যে মালটা হচ্ছে বিজিতেশ্বর রাও, দেখে বিআইডি করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর করেছে। আর প্রথম যেটাকে দেখলেন একটা ডাকাত, বেটাকে এনআরআই সার্টিফিকেট দিয়ে ডাক্তারি করেছে, মমতার বাড়িতে বাজার করে, সাব ইন্সপেক্টর থেকে এসিপি করেছে। ওর নাম শান্তনু সিনহা বিশ্বাস। মমতার বাড়িতে সকালবেলা মাছটা, আলুটা, মূলাটা বাজার করে দেয়।